নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন উপলক্ষে যে শকুন্তলা সিরিজটি চলছে, আজকে তার পঞ্চম দিন, অর্থাৎ পঞ্চম অধ্যায় পাঠের দিন। আমরা দেখেছি আগের দিন চতুর্থ অধ্যায়ের শেষে শকুন্তলা তার পতিগৃহের উদ্দেশ্যে যাত্রা করেছেন সাঙ্গরব আর শারদত্ত আর পিসি গৌতমীকে সঙ্গে নিয়ে। শারদত্ত সাঙ্গরব সঙ্গে নিয়েছেন মহর্ষি কর্ণের লেখা পত্রখানা। তারা চলেছেন দুষ্মন্তের রাজধানীর দিকে। এবার পঞ্চম অধ্যায় শুরুতে দেখছি ওদিকে দুষ্মন্ত তার রাজকার্য সমস্ত কিছু সমাধা করে দিনের শেষে তার বয়স্ক অর্থাৎ বন্ধুর মতো সেই মাধব্য তার সাথে গল্পে রত। কথোপকথন চলছে, নানা বিষয় নিয়ে আলোচনা চলছে, এমনি গল্প চলছে বন্ধুর সাথে। এমন সময় দূর থেকে, যেখানে সঙ্গীতশালা আছে রাজার, সেই সঙ্গীতশালা থেকে হংসপদিকা নামে একজন সঙ্গীত শিল্পী তিনি গান ধরেছেন। গানটির মানে হচ্ছে এরকমই যে তুমি মধুকর বেশে এসে ফুলরেণু খেয়ে আবার তুমি সেই ফুলটিকে না চিনতে পারার ছল করে চলে গেলে। এই গানটি শুনে রাজা দুষ্মন্তের হৃদয়টা মুহূর্তের মধ্যেই যেন কেমন চঞ্চল হয়ে উঠল। কি হলো, এত চঞ্চল হয়ে উঠলো কেন ওই হংসপদিকার গান শুনে? আসলে শকুন্তলা শাপগ্রস্ত হয়েছে, তার সাথে তো রাজা দুষ্মন্তও জড়িত আছে। তাই ওদিকে শকুন্তলা আসছে আর এদিকে রাজা দুষ্মন্তের সেই হংসপদিকার গান শুনে চিত্ত চঞ্চল হয়ে উঠল। এমন সময় দ্বাররক্ষী এসে বলল, মহারাজ, দুজন ঋষি কুমার এসেছেন মহর্ষি কর্ণের তপবন থেকে কিছু সংবাদ নিয়ে। এই সংবাদ পাওয়া মাত্র রাজা দুষ্মন্ত অত্যন্ত অধীর আগ্রহ নিয়ে সেই দ্বারপালকে বলেন, তাড়াতাড়ি তাদের নিয়ে এসো। যথেষ্ট সম্মান করে অভিবাদন করে তাদের সমস্ত রকম গীত বাদ্য বেদ মন্ত্র উচ্চারণের দ্বারা তাকে আমার অন্দরমহলে নিয়ে এসো। দ্বাররক্ষী চলে গেলেন, তাদের যথাযোগ্য সম্মান দিয়ে সেই ঋষিকুমার দ্বয়, ঋষি গৌতমী এবং সঙ্গে শকুন্তলা রাজসভায় প্রবেশ করলেন। এবং রাজা সাথে সাথে তার সিংহাসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে সেই মুনি ঋষিদেরকে যথেষ্ট সম্মান দিয়ে অভিবাদন করে তাদের প্রণাম জানিয়ে আহ্বান জানালেন। মুনি ঋষিরাও রাজাকে আশীর্বাদ করলেন, বললেন এমন মহান রাজার তো এমন সুন্দর ব্যবহারই তারা আশা করেন। তাই তারা খুব খুশি হয়েছেন তার অতিথি অভ্যাগতদের অভ্যর্থনায়। এইভাবে কথোপকথন শেষে মহর্ষি কর্ণের সেই পত্রখানা সাঙ্গরব বা শারদত্ত দুষ্মন্তের হাতে দিয়েছেন। মহর্ষি কর্ণ তাতে লিখছেন, আপনি আমার অজ্ঞাত সারে আমার কন্যার পানি গ্রহণ করিয়াছেন। আমি সবিশেষ সমস্ত অবগত হইয়া তদ বিষয়ে সম্পূর্ণ সম্মতি প্রদান করিয়াছি। আপনি আমার শকুন্তলার সর্বাংশে যোগ্য পাত্র। এক্ষণে আপনকার সহধর্মিণী অন্তঃসত্ত্বা হইয়াছেন, তাকে গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে গৌতমীও কহিলেন যে আমিও কিছু বলবার অবকাশ চাই, কিন্তু বলতে পারছি না। শকুন্তলা এই সমস্ত কথোপকথন, চিঠি পড়া, এগুলো সবই নিশ্চুপ নিঃশব্দে দেখে চলেছেন। তিনি অবগুণ্ঠনের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছেন। তিনি মনে মনে ভাবছেন যে কখন দুষ্মন্ত সেই শকুন্তলাকে সাদরে গ্রহণ করবেন। কিন্তু দুর্বাসার অভিশাপ ফলে রাজা দুষ্মন্ত সমস্ত স্মৃতি বিস্মৃত হয়েছেন, তার কিছুই মনে নেই। তাই তিনি বলছেন, আমি কোনো শকুন্তলাকে তো চিনি না, আমি তো কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। আচ্ছা, মহর্ষি কর্ণ সহ তপবনের সমস্ত মুনি ঋষিরা ভালো আছেন তো? তাদের যজ্ঞস্থল নিরাপদ তো? তারা কোনো দুষ্ট শত্রুর হাতে অত্যাচারিত হচ্ছেন না তো? সমস্ত খবরাখবর তিনি নিচ্ছেন, কিন্তু বারে বারেই বলছেন আমি তো শকুন্তলাকে চিনি না, শকুন্তলাকে সঙ্গে তো আমার কোনো প্রণয় ঘটেনি। এ কি রকম কথা তিনি কোনোভাবেই মনে করতে পারছেন না।
অবশেষে নানান কথার মধ্যে সাঙ্গরাব আর শারদত্ত মহারাজাকে নানান কটূক্তি করছেন। শেষমেশ রাজা দুষ্মন্ত ধৈর্য হারিয়ে ফেলে তিনিও বলছেন যে নারীরা অনেক রকম ছলাকলা জানে, তারা খুব প্রত্যুৎপন্ন মতিত্ব হয়, তাই হয়তো এই শকুন্তলা নামনি এই নারীটিও অত্যন্ত প্রবঞ্চনাময়। এই শুনে সাঙ্গরাব শারদত্ত ভীষণ ক্ষুব্ধ হয়ে গেলেন। তারা বললেন যে দেখুন মহারাজ, রাজ কর্তব্য আপনি করেন, রাজদণ্ড দেন আপনি অন্যদের বিচার করে, আজকে আপনি যে প্রতারণা করছেন সেই দণ্ডটি কে দেবে? কিন্তু দুষ্মন্ত সমস্ত রাগ ক্রোধ যুক্তি তর্কের মধ্যে বলছেন, হ্যাঁ আপনারা ঠিকই বলছেন, কিন্তু আমি তো মনে মনে জানি যে আমি এ কাজ করি নাই, আর আমার মতন এরকম পুরুষ শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ রাজা আমি কেন লুকিয়ে ছলে বলে কাজ করব? আমি যা কাজ করি সবার সামনে করি, সর্বসমক্ষে করি, আমি কেন লুকিয়ে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব? তাও আবার বলছেন এই নারী সন্তান সম্ভবা, এ হতে পারে না। তখন কিছুতেই যখন মানতে চাইছে না, তখন সাঙ্গরাব বলছে যে রাজা দুষ্মন্ত, তুমি রাজা, তোমার ব্যবসা ক্ষত্রিয়ের ব্যবসা, তুমি যুদ্ধ জানো, প্রতারণা জানো, ছলাকলা জানো, কিন্তু এই তপবনচারিণী শকুন্তলা সে সরল মনে বিশ্বাসী, তার হৃদয় কুসুমের চেয়েও কোমল, সে কি করে করবে এমন ছলাকলা? সে ছলা করবার মেয়ে তো নয়। কিন্তু কিছুতেই রাজা দুষ্মন্তের মনে পড়ছে না যে তিনি কখন কোথায় কিভাবে শকুন্তলার সাথে মিলেছেন। এদিকে শকুন্তলা সেই ঘোমটার আড়ালে চোখের জলে তার চিত্ত হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তিনি শঙ্কায়, প্রচন্ড শঙ্কায় তার হাত পা কাঁপছে যে কি বলছেন মহারাজ, তবে কি আমি ভুল করলাম? এদিকে যেমনটি আমাদের সংসারে হয়ে থাকে ঠিক তেমনি ভাবেই অভিভাবকত্বের দাবি নিয়ে পিসি গৌতমীও শকুন্তলাকে দুষছেন, বলছেন দেখছিস তো একটা এত বড় রাজাকে বিয়ে করার কি ফল? সবার কথা না মেনে, মহর্ষি কর্ণকে না জানিয়ে নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে এই এত বড় পুরুষ শ্রেষ্ঠ বলে রাজাকে বিবাহ করলি, এখন দেখ কি ফল। আমরা তো তোমার বিবাহ দিই নাই, আবার রাজাও কারোর মত নিয়ে বিবাহ করেন নাই, এখন তোমরাই বোঝো কি করবে। এইভাবে নানান রকম বাক বিতণ্ডা শঙ্কা একটা দোলাচল পরিস্থিতির মধ্যে শকুন্তলা সেই দুষ্মন্তের রাজধানীর অন্তঃপুরে দাঁড়িয়ে রয়েছেন। এইবার মহারাজ পড়েছেন মহাফাপরে, একদিকে রাজধর্ম, একদিকে বিবেকের ধর্ম। তিনি শেষে পুরোহিতকে বললেন যে আচ্ছা রাজপুরোহিত, আপনি বিধান দেন এর কি হতে পারে। এখন আমি যদি শকুন্তলাকে বিবাহ করে থাকি, যদি মিথ্যাই বলে থাকি, তাহলে আমি একজন সন্তান সম্ভবা নারীর প্রতি অবিচার করছি। আর যদি আমি তাকে বিবাহ না করি, তিনি যদি পরস্ত্রী হন, তাহলে আমি পরস্ত্রী হরণের পাপ আমার মধ্যে আসবে, আমি পাপী হব। এখন আমি এই ধর্ম সংকটে কোথায় যাব, কি করব, বিধান দিন। তখন পুরোহিত বললেন যে বেশ, তাই যদি হয়, একজন সন্তান সম্ভবা নারী তাকে গৃহ থেকে বহিষ্কার করা ঠিক হবে না, তাড়িয়ে দেওয়াটা ঠিক হবে না, তার চেয়ে বরং আপনার সন্তান যদি সে হয়, এই রাজবংশের যদি সন্তান হয়, তাহলে তো তার মধ্যে একটা রাজ চক্রবর্তী গুণ থাকবে, সেই গুণটা দেখবার জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়া প্রয়োজন। তাই যতদিন না এই সন্তান ভূমিষ্ঠ হয় ততদিন ওই নারী আমার গৃহে থাকবে। অবশেষে তাই মেনে নেওয়া হলো। এদিকে শকুন্তলার মনে হচ্ছে যে যদি মাতা ধরিত্রী একটু ফাটল করে দেয় মাটিটা, তাহলে সে ওখানেই ঢুকে যায়। এত বড় অপমান, এত অপমান, এত কষ্ট, এইভাবে তাকে কিনা বলা হলো তিনি ঠক প্রবঞ্চক, একটি ছলনাময়ী নারী। শকুন্তলা এই অপমান সহ্য করতে পারছে না, মনে মনে সে কেঁদে আকুল। মাতা গৌতমী আর ঋষি পুত্রদ্বয় এরাও ক্রোধে রাগে ফেটে পড়ছে, অপমানে তারাও মনের দুঃখে সেই রাজ অন্তঃপুর ত্যাগ করে বাইরে বেরিয়ে আসছেন। শকুন্তলাকে কেউ বলেনি যে তুমি থাকো বলছে না, তুমি চলে এসো বলছে না। এবার শকুন্তলা কি করবে? পিসি গৌতমী পিছন পিছন কাঁদছে আর যাচ্ছে, বলছে পিসি, আমার যদি এই পতিগৃহে ঠাঁই না হয়, তাহলে আমি কোথায় যাব? আমি তোমাদের সাথেই যাব। আর ঋষিপুত্রদ্বয় রাজাকে বলছেন দেখুন, এখন এই বিবাহিত নারী যদি পিতৃগৃহে ফিরে যায় আর সারা জীবন যদি সে পিতৃগৃহে থাকে,
তাহলে তার কলঙ্কে সে মুখ দেখাতে পারবে না। নানা লোকে নানা কথা বলবে। দেখুন, আজ থেকে 150 বছর আগে সমাজের সেই অন্ধকার দিক, যেখানে মেয়েদের পরিচয় একটি পিতার, একটি স্বামীর, নিজের কোনো পরিচয় নাই, নিজের কোনো গৃহ নাই, নিজের কোনো স্বাধীনতা নাই, সেই জায়গাটা এখানে ছত্রে ছত্রে বিদ্যাসাগর ফুটিয়ে তুলেছেন। তাই শকুন্তলা বড় অসহায়, সেই 19 শতকের প্রথমের সেই নারী সমাজের একজন নারী প্রতিনিধি। তিনি অসহায়, তিনি পিতৃগৃহে ফিরে যাবেন কিনা, আবার এদিকে স্বামীও তাকে গ্রহণ করছে না। পিতৃগৃহে গেলে লোকে নানা কথা বলবে, লোকে কানাকানি করবে, সমালোচনা করবে, আর পতিগৃহে তার ঠাঁই হচ্ছে না, পতি তাকে স্বীকার করছে না, তাহলে সে পরস্ত্রী হিসাবে কি করে থাকে? তখন ঋষিপুত্র দ্বয় অর্থাৎ সাঙ্গরব আর শারদত্ত তারা শকুন্তলাকে উৎসাহিত করছে যে তুই এখানে দাসী বৃত্তি করে হলেও থেকে যা, এটা তো তোর পতির গৃহ, তাই এখানে তুই দাসী বৃত্তি করে থেকে যা। কিন্তু সে তো থাকতে পারছে না, তার মানে অপমানে সে একেবারে চূর্ণ বিচূর্ণ, ঘাত প্রতিঘাত তার মনের মধ্যে, প্রচুর দ্বন্দ্ব সেই মুহূর্তে। তখন সে ঋষি গৌতমীর সাথে রাজ অন্তঃপুর থেকে যখন বেরিয়ে আসছে, তখন রাজ পুরোহিত তাকে বললেন, না মা, তুমি আমার গৃহে এসো। এই বলাতে শকুন্তলা কোনো জোর পাচ্ছে না, না তার পিত্রালয়ের লোকজন জোর করে বলছে আমার সাথে এসো, না পতিগৃহে তার ঠাঁই হচ্ছে। সেই মুহূর্তে রাজপুরোহিত যখন বললেন আমার গৃহে চলো, তখন শকুন্তলার মনে হলো তাই যাই। তাই ঋষি গৌতমী, সাঙ্গরব, শারদত্ত তারা আবার সেই মহর্ষি কর্ণের তপবনের দিকে ফিরে যাওয়ার উদ্যোগ নিল। আর পুরোহিতের সাথে শকুন্তলা পুরোহিতের গৃহে যাচ্ছেন। কিছুক্ষণ পরেই পুরোহিত হাউমাউ করে ফিরে এলেন রাজা দুষ্মন্তের কাছে। রাজা বললেন, কি হয়েছে? বলছেন, এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে গেল মহারাজ। কি হয়েছে? যে আমার সাথে সেই রমণীটি যাচ্ছিলেন, এমন সময় সেই দৈবিক একটি জ্যোতি এসে সেই রমণীকে কোথা দিয়ে যে গ্রাস করে নিল আর উধাও হয়ে গেল, আমি আর দেখতেই পেলাম না। রাজা অবাক, কি হলো, কোথায় গেল সে রমণী? এইবার রাজা পড়লেন মহা ফাপড়ে, আর মহর্ষি কর্ণের তপবনের কুটিরের দিকে যাত্রা করলেন ঋষি গৌতমী, সাঙ্গরব, শারদত্ত, আর শকুন্তলা নির্লিপ্ত হয়ে গেলেন বসুন্ধরার মাঝে। এরপরে কি হয় আমরা আবার দেখব এর পরের অংশ, 6ষ্ঠ অধ্যায়। আজকের মতো 5ম অধ্যায়টি এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে আগামীকাল। নমস্কার।